একবার ভাবুন তো, এমন একটা ওষুধের কথা যা প্রতিদিন মনে করে খাওয়ার কোনো ঝুট ঝামেলাই নেই, বরং কয়েক মাসে মাত্র একবার নিলেই কাজ হয়ে যায়। মানসিক স্বাস্থ্যসেবার জগতে এটা কিন্তু এখন আর কোনো সায়েন্স ফিকশন নয়, এটাই বাস্তব। আজ আমরা লং অ্যাক্টিং ইনজেক্টেবল অ্যান্টিসাইকটিক্স নিয়ে কথা বলবো, যা চিকিৎসার পুরো ধারণাটাই আমূল বদলে দিচ্ছে। আচ্ছা, স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার দেখুন। 50%। সিজোফ্রেনিয়ার চিকিৎসায় এটা যে কত বড় একটা চ্যালেঞ্জ তা এই একটা সংখ্যাই বলে দেয়। মানে ব্যাপারটা হলো, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের প্রায় অর্ধেকই প্রতিদিন মুখে খাওয়ার ওষুধটা ঠিকমতো নিয়ম করে খেতে পারেন না। আর দেখুন, এখানে কিন্তু কাউকে দোষারোপ করার কিছু নেই। এটা চিকিৎসার পথে একটা মস্ত বড় বাধা, যার ফলে কি হয়, রোগটা বারবার ফিরে আসে, রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়, আর নানান রকম জটিলতা তো লেগেই থাকে। তাহলে এই বিশাল চ্যালেঞ্জটা সামলানোর জন্য নতুন কি উপায় এলো? ঠিক এখানেই আসছে লং অ্যাক্টিং ইনজেক্টেবল বা সংক্ষেপে এলএআই এর কথা। এটা এমন একটা পদ্ধতি যা পুরো চিত্রটাই একদম পাল্টে দিয়েছে। চলুন একটু সহজ করে বুঝি এটা কিভাবে কাজ করে। এই পদ্ধতিকে বলা হয় ডেপো ইনজেকশন। এখানে ইনজেকশনের মাধ্যমে শরীরে ওষুধের একটা ছোট্ট ভাণ্ডার বা ডেপো তৈরি করে দেয়া হয়। আর এই ভাণ্ডার থেকেই সপ্তাহ বা মাস ধরে খুব ধীরে ধীরে ওষুধটা রক্তে মিশতে থাকে। ব্যাপারটা অনেকটা শরীরের ভেতরে থাকা একটা টাইম রিলিজ ক্যাপসুলের মতো। এর একটা বড় সুবিধা হলো ওষুধটা সরাসরি রক্তে মেশার সুযোগ পায়, পেটের ভেতর হজম প্রক্রিয়ার জটিলতা এড়িয়ে। এই স্লাইডটা দেখলেই কিন্তু আসল পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। যখন রোজ পিল খাওয়া হয় তখন রক্তে ওষুধের মাত্রা একবার তরতর করে বাড়ে, আবার পরের ডোজের আগে অনেকটা কমে যায়, মানে একটা ওঠানামার খেলা চলতে থাকে। কিন্তু লং অ্যাক্টিং ইনজেকশন ঠিক এর উল্টোটা করে। এটা একটা স্থিতিশীল প্রবাহ বা স্টাডি স্ট্রিম তৈরি করে, ফলে রক্তে ওষুধের মাত্রা প্রায় সবসময় একই রকম থাকে। আর এই স্থিতিশীলতাই কিন্তু এর সবচেয়ে বড় সুবিধার একটা। 33%। এলআই যে কতটা কার্যকর তা বোঝানোর জন্য এই সংখ্যাটা একাই 100। একটা অনেক বড় গবেষণায় দেখা গেছে যে মুখে খাওয়ার ওষুধের তুলনায় এলএআই অ্যান্টিসাইকটিক ব্যবহারে মৃত্যুর ঝুঁকি প্রায় 33% কমে যায়। তার মানে ব্যাপারটা শুধু রোগের লক্ষণ কমানোর মধ্যেই আটকে নেই, এটা আক্ষরিক অর্থেই জীবন বাঁচানোর কথা বলছে। এর পাশাপাশি রোগটা বারবার ফিরে আসা আর হাসপাতালে ভর্তির ঝুঁকিও যা অনেকটাই কমে যায়, তা তো বলাই বাহুল্য। আচ্ছা, এখন চলুন চিকিৎসার বিভিন্ন প্রজন্ম বা জেনারেশন নিয়ে একটু কথা বলা যাক। বাজারে তো অনেক ধরনের এলএআই পাওয়া যায়, আর এদের মধ্যে থেকে একটা বেছে নিতে হলে দুটো প্রজন্মের ওষুধের মধ্যে মূল পার্থক্যটা বুঝতে হবে। এখানেই সেই মূল বিবেচনার বিষয়টা আসছে। দেখুন, প্রথম প্রজন্মের এলএআই যেমন ফ্লুফেনাজিন আর হ্যালোপেরিডল, এগুলোর প্রধান ঝুঁকি হল নড়াচড়া সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ধরুন পার্কিনসনিজমের মতো লক্ষণ দেখা দেওয়া। অন্যদিকে দ্বিতীয় প্রজন্মের এলএআই যেমন রিসপেরিডন বা অ্যারিপিপ্রাজল, এগুলোর মূল ঝুঁকি হল মেটাবলিক সাইড এফেক্টস, মানে ওজন বেড়ে যাওয়া বা মেটাবলিক সিন্ড্রোম। চিকিৎসার ক্ষেত্রে এই দুই ধরনের ঝুঁকির মধ্যে একটা ভারসাম্য রেখেই কিন্তু সিদ্ধান্তটা নিতে হয়। চলুন এখনকার দিনের যে আধুনিক সেকেন্ড জেনারেশন এএলআইগুলো আছে তার মেনুটা একবার দেখে নেওয়া যাক। আমরা মূলত সেই ওষুধগুলোর দিকেই নজর দেব যেগুলো বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আর দেখব যে এদের মধ্যে ব্যবহারিক পার্থক্যগুলো ঠিক কি কি। এই প্যালিপেরিডোন পরিমাণের দিকে দেখুন। প্রযুক্তি কিভাবে ধীরে ধীরে ডোজের মাঝখানের ব্যবধানটা বাড়িয়ে দিয়েছে, এটা তার একটা দারুণ উদাহরণ। ইনভেগা সাস্টেনা নিতে হয় প্রতি মাসে, ট্রিনজা প্রতি 3 মাসে, আর হাফিয়ারা প্রতি 6 মাসে মাত্র একবার। ভাবা যায় এটা রোগীদের জন্য যে কি বিরাট একটা সুবিধা। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এই দীর্ঘমেয়াদীর ইনজেকশন শুরু করার আগে কিন্তু রোগীদেরকে এর চেয়ে কম সময়ের ব্যবধানের ওষুধে স্থিতিশীল বা স্টেবল হতে হয়। অ্যারিপিপ্রাজল পরিমারের ক্ষেত্রেও দেখুন কি দারুণ সব বিকল্প আছে। অ্যাবেলিফাই মেন্টেনা প্রতি মাসে, অ্যাসিমাটুফে প্রতি 2 মাসে, আবার অ্যারেস্টাডা 1, 1.5 বা 2 মাসের ব্যবধানেও দেওয়া যেতে পারে। এ থেকেই বোঝা যায় যে একটাই সক্রিয় ওষুধের কত বিভিন্ন ধরনের ফর্মুলেশন আর ডোজের সময়সূচি থাকতে পারে, যা রোগীর প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া যায়।
তবে সবকিছুরই তো একটা উল্টো পিঠ থাকে, তাই না? এবার একটা বিশেষ এলএআই এর সাথে জড়িত একটি নির্দিষ্ট এবং বেশ গুরুতর নিরাপত্তা ঝুঁকি নিয়ে কথা বলা যাক। এই ঝুঁকিটির নাম পোস্ট ইনজেকশন ডিলিরিয়াম সিডেশন সিন্ড্রোম বা PDSS, যেটা ওলানজাপিন এলএআই এর সঙ্গে সম্পর্কিত। যদিও এটা খুবই বিরল একটা ঘটনা, তবে একে হালকাভাবে নেওয়ার উপায় নেই। ব্যাপারটা হলো, ইনজেকশনটা যদি ভুল করে পেশির বদলে রক্তনালীতে চলে যায়, তখন ওষুধটা খুব দ্রুত রক্তে মিশে যায় এবং এর ফলে ওভারডোজের মতো লক্ষণ দেখা দিতে পারে। যদিও এটা মাত্র 0.07% ইনজেকশনের ক্ষেত্রে ঘটে, তবুও এই ঝুঁকির জন্য একটি কঠোর সুরক্ষার নিয়ম মেনে চলতে হয়। 3 ঘণ্টা। এই পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা যে কতটা জরুরি তা বোঝানোর জন্য এই সংখ্যাটাই যথেষ্ট। প্রতিটি ওলানজাপিন পামোয়েট বা জাইপ্রেক্সা রেলপ্রেফ ইনজেকশন দেওয়ার পরে একটি রেজিস্টার্ড স্বাস্থ্যকেন্দ্রে রোগীদেরকে বাধ্যতামূলকভাবে 3 ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হয়। এটা কিন্তু একটা বিশেষ সুরক্ষা প্রোগ্রামের অংশ এবং শুধুমাত্র এই সংশ্লিষ্ট ওষুধটার ক্ষেত্রে প্রযোজ্য। তাই এর ব্যবহারের ক্ষেত্রে এটা একটা অনেক বড় বিবেচনার বিষয়। এত সব তথ্য জানার পর আসল প্রশ্নটা হল, বাস্তবে চিকিৎসার জন্য সঠিক ওষুধটা বেছে নেওয়া হয় কিভাবে? দেখুন, চূড়ান্ত সিদ্ধান্তটা শুধু ওষুধের মলিকিউল কোনটা তার ওপর নির্ভর করে না, বরং বেশ কিছু বাস্তবসম্মত আর ব্যবহারিক বিষয়ের উপরেও নির্ভর করে। চিকিৎসার এই ব্যবহারিক দিকগুলোকে কেয়ার অ্যামিনিটিজ বা আনুষাঙ্গিক সুবিধা বলা যেতে পারে। যেমন ধরুন, দুটো ডোজের মধ্যে ব্যবধান কত হবে, ইনজেকশনটা হাতে দেওয়া হবে নাকি কোমরের পেশিতে, চিকিৎসার শুরুতে কিছুদিন মুখে খাওয়ার ওষুধের প্রয়োজন আছে কি না, এমনকি সূচের আকার বা ওষুধটা ফ্রিজে রাখতে হবে নাকি ঘরের সাধারণ তাপমাত্রায়। এই সব ছোট ছোট বিষয়গুলো রোগীর দৈনন্দিন জীবনযাত্রার জন্য খুব গুরুত্বপূর্ণ। রোগী এবং চিকিৎসক একসঙ্গে বসে আলোচনা করে এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু সেরা সিদ্ধান্তটি নিয়ে থাকেন। তাহলে দেখুন, আমরা কোথায় থেকে শুরু করেছিলাম, রোগীর ওষুধ নিয়ম করে না খাওয়ার মতো একটা বড় সমস্যা, আর আজ কোথায় এসে দাঁড়িয়েছি, যেখানে একটা মাত্র ইনজেকশনে 6 মাসের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। সেখানে একটা প্রশ্ন তো মনে আসেই, মানসিক স্বাস্থ্যসেবার পরবর্তী দিগন্ত কি হতে পারে?